প্রিয় দর্শক বন্ধুরা, আজ গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। অনেকেই নিয়মিত আমার গল্প শোনেন, কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। যদি সত্যি আমার পরিশ্রম আপনার ভালো লাগে, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা। আমি 18 ঘন্টা টানা ডিউটি শেষে বাসায় ফিরেছিলাম, আর এসে দেখি আমার 5 বছরের মেয়েটা ঘুমিয়ে আছে। কয়েক ঘন্টা পর ওকে ডাকতে গিয়ে দেখি কোনো সাড়া নেই। আমি যখন মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, মা নির্লিপ্ত গলায় বলল, সারা রাত কান্নাকাটি করে মাথা ধরিয়ে দিয়েছিল, তাই আমার ঘুমের ওষুধ দুটো খাইয়ে দিয়েছি, যেন চুপচাপ ঘুমাই। পাশ থেকে ছোট বোন হেসে বলেছিল, এই তো শান্তিতে ঘুমোতেছে, আর না উঠলেই তো আরও ভালো, বাসা অন্তত শান্ত থাকবে। আমি অ্যাম্বুলেন্স ডেকেছিলাম কাঁপতে কাঁপতে, কিন্তু হাসপাতালের ডাক্তার যখন রিপোর্টটা আমার হাতে দিল, তখন বুঝলাম আমার মেয়েটা শুধু ঘুমের ওষুধের শিকার না, আমার অনুপস্থিতিতে ওর সাথে মাসের পর মাস এমন কিছু হয়েছে যেটা জানার পর আমার বুকের ভিতরটা বরফ হয়ে গিয়েছিল। আমার নাম রায়হান, একটা সরকারি হাসপাতালে সিনিয়র নার্স হিসাবে কাজ করি প্রায় 12 বছর ধরে। জরুরি বিভাগে এতদিন চাকরি করতে করতে মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যগুলো চোখে সয়ে গেছে। রক্ত, দুর্ঘটনা, মৃতদেহ, কান্না, সব কিছুর মাঝেও নিজেকে ঠান্ডা রাখতে শিখে গেছি। কিন্তু সেদিন আমি শুধু একজন নার্স ছিলাম না, আমি ছিলাম একটা অসহায় বাবা। সেদিন টানা 18 ঘন্টার ডিউটি শেষে রাত প্রায় 2টোর দিকে বাসায় ফিরি। মাথা ধরেছিল প্রচণ্ড, শরীরটাও ভেঙে যাচ্ছিল ক্লান্তিতে। আমাদের ছোট্ট ভাড়ার বাসাটা তখন নিস্তব্ধ, শুধু ডাইনিংয়ের ফ্যানটা কটকট শব্দ হচ্ছিল। রুমে ঢুকেই দেখি আমার মেয়ে মায়েশা বিছানার এক কোণায় কুঁকড়ে ঘুমিয়ে আছে। গোলাপি রঙের ছোট্ট ফ্রকটা পরেছিল, এক হাতের মধ্যে ওর প্রিয় কাপড়ের পুতুলটা চেপে ধরে রেখেছে। আমি মুচকি হেসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম, ধীরে করে বলেছিলাম, আব্বুর জান, ঘুমাও। তখনও জানতাম না আমার ঘরের ভিতরেই দুটো মানুষ আছে যারা ধীরে ধীরে আমার মেয়েটার শৈশবটাকে মেরে ফেলছিল। আমি মা আর ছোট বোনের সাথে থাকতাম। বাবা মারা যাওয়ার পর সংসারের পুরো দায়িত্ব আমার ওপরেই আসে। মা রহিমা বেগম সব সময় খিটখিটে স্বভাবের ছিলেন, আর বোন তানিয়া, সে যেন জন্ম থেকেই বাচ্চাদের সহ্য করতে পারে না। মায়ে সে একটু হাসলেও তাদের বিরক্তি লাগতো, দৌড়াদৌড়ি করলে রাগ, কার্টুন দেখলেও রাগ, কান্না করলে তো কথাই নেই। আমি বহুবার বিষয়টা বুঝতে পেরেছি, কিন্তু নিজের ডিউটি, সংসারের চাপ সব মিলিয়ে কখনো ঠিক মতন খেয়াল রাখতে পারিনি। আজও সেই অপরাধবোধ আমাকে ঘুমোতে দেয় না। পরের দিন সকাল 10টার দিকে ঘুম ভাঙলো আমার। ঘুম ভাঙতেই প্রথম যে জিনিসটা অদ্ভুত লাগলো সেটা হলো বাসাটা একদম চুপচাপ। মায়েশা সাধারণত সকাল সকাল উঠে পুরো বাসা মাথায় তুলে ফেলে। কখনো কার্টুন দেখতে যায়, কখনো পাউরুটি খেতে যায়, কখনো এসে আমার গায়ে উঠে বসে। কিন্তু সেদিন একদম নীরবতা। আমার বুকের ভিতরটা হঠাৎ কেমন ধক করে উঠল। আমি তাড়াতাড়ি মায়েশার রুমে গেলাম। দেখি ও ঠিক আগের মতন একইভাবে শুয়ে আছে, একটুও নড়েনি। আমি হেসে বললাম, মায়েশা মামনি, ওঠো। কোনো সাড়া নেই। আমি ওর কাঁধে হাত রাখলাম, শরীরটা অস্বাভাবিক ঠান্ডা, আর একটু জোরে ঝাঁকিয়ে বললাম, মাইশা। তবুও না। সেই মুহূর্তে আমার ভিতরের বাবা না, নার্সটা জেগে উঠল আগে। আমি দ্রুত ওর শ্বাস চেক করলাম। শ্বাস খুব ধীর, অস্বাভাবিক ধীর। কপালে ঘাম জমে আছে, ঠোঁটটা ফ্যাকাশে। আমি কাঁপা হাতে ওর চোখের পাতা তুললাম। মানুষের চোখ কতটা নিথর দেখালে একটা বাবার বুক কেঁপে ওঠে, সেদিন সেটা বুঝেছিলাম। আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি দৌড়ে ড্রয়িং রুমে গেলাম। মা আর তানিয়া তখন আরাম করে বসে চা খাচ্ছিল। টিভিতে সকালবেলার নাটক চলছিল। আমি চিৎকার করে উঠলাম, মায়েশার কি হয়েছে? মা বিরক্ত মুখে তাকিয়ে বলল, এইটুকু নিয়ে এত চিল্লাচিল্লি করিস কেন? সারা রাত কাঁদছে, আমার মাথা ধরাই দিছিল, তাই আমার ঘুমের ওষুধ খাইয়ে দিচ্ছি। আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম। কতগুলো ওষুধ দিয়েছ? মা ঠোঁট বাঁকিয়ে বলল, দুইটা না তিনটা ঠিক মনে নেই। আমার বুকের ভিতরটা ধপ করে নেমে গেল। তখন তানিয়া হেসে বলল, এইটুকুতে কিছু হয় না, আর না উঠলে তো সমস্যা নেই,
বাসায় অন্তত শান্তি থাকবে। আমি আর কিছু শুনিনি। মনে হচ্ছিল আমার মাথার ভিতর কেউ হাতুড়ি মারছে। আমি দৌড়ে গিয়ে মায়েশাকে কোলে তুলে নিই। ওর ছোট্ট হাতটা নিস্তেজ হয়ে ঝুলেছিল। সেদিন প্রথমবার আমার মনে হয়েছিল আমি হয়তো আমার মেয়েকে হারিয়ে ফেলবো। অ্যাম্বুলেন্সে ওঠার পর পুরো রাস্তা আমি শুধু ওর নাম ধরে ডাকছিলাম, মাইশা, আব্বুর দিকে তাকাও মা, প্লিজ। কিন্তু ওর চোখ খুলল না। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা ওকে দ্রুত আইসিইউতে নিয়ে গেল। আমি করিডোরে দাঁড়িয়েছিলাম পাথরের মতন। জরুরি বিভাগে সেই গন্ধ, স্লাইনের শব্দ, স্ট্রেচারের চাকা, সব কিছু আমার এত পরিচিত, অথচ সেদিন সব কিছু অসহ্য লাগছিল। 1 ঘন্টা পর একজন শিশু বিশেষজ্ঞ আমার সামনে এসে দাঁড়ালেন। তার হাতে একটা রিপোর্ট, চোখে মুখে অদ্ভুত কঠিন ভাব। তিনি ধীরে বললেন, আপনি কি বাচ্চার বাবা? আমি মাথা নাড়লাম। তিনি রিপোর্টটা আমার হাতে দিয়ে বললেন, বাচ্চার শরীরে শুধু অতিরিক্ত সিডেটিভ পাওয়া যায়নি। আমি কাঁপতে কাঁপতে রিপোর্টের দিকে তাকালাম। তারপর ডাক্তার যেটা বললেন সেটা শুনে আমার মনে হলো পুরো পৃথিবীটা আমার মাথার ওপর ভেঙে পড়েছে। কারণ রিপোর্টে এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যেটা স্পষ্ট করে দিচ্ছিল আমার অনুপস্থিতিতে আমার মেয়েটার ওপর মাসের পর মাস ধরে নির্যাতন চলছিল, আর সেই নির্যাতন করেছিল আমার নিজের পরিবার। ডাক্তার ধীরে ধীরে রিপোর্টটা খুললেন। তারপর একটা জায়গায় আঙুল রেখে আমার দিকে তাকালেন। চোখ দুটো কেমন অদ্ভুত ঠান্ডা হয়ে যাচ্ছিল। তিনি নিচু গলায় বললেন, আপনার মেয়ের শরীরে অতিরিক্ত মাত্রায় সীসা আরও কিছু ক্ষতিকর কেমিক্যাল পাওয়া গেছে। এগুলো সাধারণ ঘুমের ওষুধের অংশ না, এগুলো ধীরে ধীরে শরীর নষ্ট করে দেয়। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। ডাক্তার আবারও বললেন, এই জিনিস একদিনের শরীরে যায়নি, অনেক দিন ধরে অল্প অল্প করে খাবার বা পানীয়র সঙ্গে মেশানো হয়েছে। আজ যে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে সেটা আসলে শেষ ধাক্কা। আমি কিছুক্ষণ ডাক্তার দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল উনি যা বলছেন সেটা আমি শুনছি ঠিকই, কিন্তু মস্তিষ্ক সেটা বিশ্বাস করতে পারছে না। আমার মাইশা 5 বছরের একটা বাচ্চা, যে রাতে ঘুমানোর আগে আমাকে জড়িয়ে ধরে বলতো, আব্বু তুমি না থাকলে আমার ঘুম আসে না। সেই বাচ্চাটাকে কেউ ধীরে ধীরে বিষ খাইয়ে মারছিল। আমার হাত থেকে রিপোর্টটা প্রায় পড়ে যাচ্ছিল। হাসপাতালের করিডোরটা হঠাৎ কেমন দুলে উঠল চোখের সামনে। দেওয়ালের সাদা রং, নার্সদের হাঁটাহাঁটি, স্ট্রেচারের শব্দ, সব কিছু কেমন ঝাপসা হয়ে যাচ্ছিল। কিন্তু পরের মুহূর্তেই আমার মাথার ভিতর আগুন জ্বলে উঠল। আমি সরাসরি হাসপাতালের অপেক্ষার রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মা আর তানিয়া বসে আছে। মা চা খাচ্ছিল নির্বিকার রুমে, আর তানিয়া ফোন বের করে সেলফি তুলছিল। আমি কাছে যেতেই শুনলাম তানিয়া বিরক্ত গলায় বলছে, ওপরবেলাই জানে আর কতক্ষণ এই ঝামেলা চলবে, মরলেই তো বাঁচি। আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দৌড়ে গিয়ে রিপোর্টটা মায়ের সামনে ছুঁড়ে মারলাম। চিৎকার করে বললাম, বিষ! তোমরা আমার মেয়েকে বিষ খাইয়েছো! মা প্রথমে ভয় পেয়ে গেল, পরে মুখ শক্ত করে বললেন, এইসব কি বলতেছো রায়হান? আমি রিপোর্টটা তুলে ধরে বললাম, মাসের পর মাস ওর খাবারে বিষ মেশানো হয়েছে। ডাক্তার বলেছে ওর শরীর ধীরে ধীরে নষ্ট হচ্ছিল। তানিয়া এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না, বরং ঠান্ডা গলায় বলল, হ্যাঁ দিয়েছি। তারপর? আমি স্তব্ধ হয়ে গেলাম। তানিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, ওই মেয়েটা না থাকলে আজকে এই বাসা, দাদা রেখে যাওয়া জমি সব বিক্রি করতে পারতাম। কিন্তু উইলে লেখা বাসার মালিকানা তোর আর তোর মেয়ের নামে। যতদিন মাইশা বেঁচে থাকবে কিছুই করা যাবে না। একটা বাচ্চার জন্য কি আমরা সারা জীবন আটকে থাকবো? আমি বিশ্বাসই করতে পারছিলাম না এরা মানুষ, নাকি মানুষের চেহারায় অন্য কিছু। মা তখন কান্নার ভান করে বলল, আমরা তোর ভালোর জন্য করেছি বাবা, তুই আবার বিয়ে করবি, নতুন জীবন শুরু করবি, এই বাচ্চা নিয়ে তোর কত কষ্ট। আমি এমন ঘৃণা নিয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম সেটা জীবনে কখনো তাকাইনি। ধীরে ধীরে বললাম, কষ্ট মাইশা না, কষ্ট তোমাদের মতন মানুষ। আমার গলা কাঁপছিল রাগে। তোমরা শুধু আমার মেয়েকে না, আমার বিশ্বাসটাকেও মেরে ফেলেছ। তারপর পকেট থেকে ফোনটা বের করে বললাম, পুলিশে আমি আগেই খবর দিয়েছি। এই কথাটা শোনার সাথে সাথে দুজনের মুখের রং বদলে গেল। তানিয়া চিৎকার করে উঠল, তুই নিজের মা বোনের জেলে দিবি? আমি দাঁতে দাঁত চেপে বললাম, মা বোন না, খুনিকে। ঠিক তখনই হাসপাতালের সিকিউরিটি আর দুজন পুলিশ ভেতরে ঢুকলো। মা হাউমাউ করে কান্না শুরু করলো। তানিয়া চিৎকার করতে লাগলো,
চারপাশের মানুষজন থমকে দাঁড়িয়ে সব দেখছিল। পুলিশ যখন তাদের হাতকড়া পরাচ্ছিল, তানিয়া আমার দিকে তাকিয়ে বিষাক্ত গলায় বলল, একটা মেয়ের জন্য নিজের পরিবার শেষ করে দিলি? আমি আইসিইউর দরজার দিকে তাকিয়ে বলেছিলাম, পরিবার তো ভিতরে মৃত্যুর সাথে লড়ছে, আর তোমরা তো ছিলে ওর শত্রু। তারপরের 48 ঘন্টা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় ছিল। আমি এক মুহূর্তের জন্য আইসিইউর সামনে থেকে সরিনি, ঘুমাইনি, ঠিক মতন পানি পর্যন্ত খাইনি। শুধু কাঁচের ওপাশে ছোট্ট মায়েশাটাকে দেখেছি, ওর হাতে স্লাইন, নাকে অক্সিজেনের পাইপ। এত ছোট একটা মানুষ কত কষ্ট সহ্য করতে পারে সেটা না দেখলে বিশ্বাসই করা যায় না। দ্বিতীয় রাতের শেষে হঠাৎ নার্স এসে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে। আমি দৌড়ে ভিতরে গেলাম। মায়েশা খুব আস্তে আস্তে চোখ খুলল, আমাকে দেখেই দুর্বল একটা হাসি দিল। তারপর ফিসফিস করে বলল, আব্বু। আমি ওর হাত শক্ত করে ধরে ফেললাম, চোখের পানি আটকাতে পারছিলাম না। মায়েশা কাঁপা গলায় বলল, দাদি আমার দুধে তিতা গুঁড়ো মিশাইতো, বলতো এটা নাকি চিনি। আমার বুকটা ভেঙে যাচ্ছিল। ও আবারও বলল, আমি তোমারে বলতে ভয় পারতাম, তুমি কষ্ট পাইবা বললে। আমি মাথা নিচু করে ফেললাম। 5 বছরের একটা বাচ্চা নিজের কষ্ট সহ্য করেছে শুধু তার বাবাকে চিন্তার হাত থেকে বাঁচানোর জন্য। সেদিন বুঝেছিলাম, সাহস বয়সে না, হৃদয়ে থাকে। কয়েক মাসের চিকিৎসার পর মায়েশা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। পুরো বাসাটা পরে শুধু আমাদের দুজনের হয়ে গেল। আগে যে ঘরটা সবসময় বিষাক্ত কথার ঘৃণা ভাসত, সেই ঘরই আবার হাসির শব্দ ফিরল। মা আর তানিয়ার বিরুদ্ধে আদালতে মামলা হয়। প্রমাণ, মেডিকেল রিপোর্ট আর মায়েশার জবানবন্দি সব মিলিয়ে আদালত তাদের কঠিন শাস্তি দেয়। আর আমি সেই রাতের পর থেকে একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছি, ভয়ঙ্কর দানব সবসময় গল্পে থাকে না। কখনো কখনো তারা আমাদের সবচেয়ে কাছের মানুষ হয়, যারা টাকার জন্য, সম্পত্তির জন্য একটা নিষ্পাপ শিশুর হাসিটাকেও মেরে ফেলতে পারে। ঘটনার পর অনেক মাস কেটে গেছে, জীবন আবারও ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। মায়েশা এখন আগের চেয়ে অনেক শান্ত। আগে সারা বাড়ি দৌড়ে বেড়াতো, পুতুল নিয়ে কথা বলতো, একটার পর একটা প্রশ্ন করত। এখন মাঝে মধ্যে চুপচাপ জানালার পাশে বসে থাকে। আমি বুঝি, কিছু ভয় মানুষের শরীর থেকে চলে গেলেও মন থেকে সহজে যায় না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি ওর মাথায় হাত রেখে বসে থাকি। ও ঘুমিয়ে গেলে বুকের ভেতর তখন একটা আতঙ্ক কাজ করে। যদি আবারও কোনোদিন আমি বুঝতে দেরি করি, যদি আবারও আমার বিশ্বাস ভুল মানুষের কাছে গিয়ে পড়ে। একদিন রাতে মায়েশা হঠাৎ আমাকে জিজ্ঞেস করেছিল, আব্বু, মানুষ খারাপ হয় কিভাবে? আমি উত্তর দিতে পারিনি, কারণ সত্যি বলতে আজও আমি বুঝতে পারি না কিভাবে একটা মানুষ একটা শিশুর মুখের দিকে তাকিয়ে তাকে কষ্ট দিতে পারে। মা, যে মানুষটা আমাকে ছোটবেলায় কোলে নিয়ে ঘুম পাড়িয়েছে, সেই মানুষটাই আমার মেয়ের খাবারে বিষ মিশিয়েছে। বোন, যার জন্য নিজের পড়াশোনা বন্ধ রেখে চাকরি করেছি, সেই মানুষটাই আমার মেয়ের মৃত্যুর জন্য অপেক্ষা করেছে। রক্তের সম্পর্ক সবসময় আপন হয় না, কখনো কখনো সবচেয়ে গভীর আঘাতটাও নিজের মানুষই দেয়। আমি এখন কাউকেই সহজে বিশ্বাস করতে পারি না, মায়েশাকে নিয়েও না। হাসপাতালের ডিউটিতে থাকলেও প্রতি 1 ঘন্টা পরপরই ফোন দিই। বাসায় ক্যামেরা লাগিয়েছি, খাবার বাইরে থেকে আনলেও আগে নিজের চোখে দেখি। অনেকে বলে আমি নাকি অতিরিক্ত ভয় পাই। হয়তো পাই, কারণ আমি নিজের চোখে দেখেছি একটা শিশুর নিষ্পাপ মুখের আড়ালে কি ভয়ঙ্কর মৃত্যু লুকিয়ে থাকতে পারে। সেদিন রাতে মায়েশা ঘুমানোর আগে আমার হাতটা জড়িয়ে ধরে বলেছিল, আব্বু, তুমি থাকলে আমার আর ভয় লাগে না। আমি ওকে বুকে জড়িয়ে চোখ বন্ধ করেছিলাম। তারপর মনে মনে শুধু একটা কথাই বলেছিলাম, সন্তানকে কখনো পুরোপুরি কারোর ভরসায় ছেড়ে দিও না, সে যত কাছের মানুষই হোক না কেন। কারণ যার হৃদয়ে মায়া নেই, তার কাছে রক্তের সম্পর্ক মূল্যহীন। সন্তান অনেক দামি আমানত। মানুষ দুনিয়ার লোভে সেই আমানতের সাথেও বিশ্বাসঘাতকতা করে। সমাপ্ত। গল্প নীল অভিমান। লেখক গল্পঘর।